নমস্কার, গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন লীলা মজুমদারের লেখা গল্প প্রদীপিসির বর্মি বাক্স। আজকে আপনারা শুনতে পাবেন এই গল্পটির প্রথম ভাগ। এর দ্বিতীয় বা অন্তিম ভাগ আপনারা শুনতে পারবেন আমার পরবর্তী দিনের গল্প পাঠে। গল্পটি শুনুন। এই গল্পটি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আমার পাঠ করা এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। পাঁচু মামার প্যাকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। শূন্যে খানিক হাত পা ছুঁড়ে ও বাবা গো মা গো বলে চেঁচিয়ে চেঁচিয়ে শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখলো কোথাও চড়ে গেছে কিনা ও আয়োডিন দেওয়া দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুরে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চি চি করে বলল, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অব্দি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতো সাহস। তা নইলে প্রদীপিসির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন? বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বাজিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক। কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলেপুলে বাক্স প্যাটরা ও মোটা গিন্ডি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন, তিনিও অবাক। পাঁচু মামা বলল, 100 বছর পরে প্রদীপিসির বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতন, চুনি আছে এক একটা পায়রার ডিমের মতন, মুক্ত আছে হাঁসের ডিমের মতন, মুঠো মুঠো হিরে আছে, গোছা গোছা মোহর আছে। তার জন্য শত শত লোক মারা গেছে, রক্তের সালওয়েন নদী বয়ে গেছে, পাপের উপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে, সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো। বললাম, তুমি ইঁদুর ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে, বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, 1 বোতল লেমনের খাওয়ালাম। খাবারওয়ালাকে ডেকে মস্ত শাল পাতার ঠোঙা করে লুচি, আলুর দম, কপির সিঙাড়া, খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুজে দিলাম। বললাম, ও পাঁচু মামা, প্রদীপিসির বর্মি বাক্সটা কোথায় আছে? পাঁচু মামা আমার এত কাছে ঘেসে এলো যে তার কুনুইটা আমার কোঁকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুয়োপোকার মতন দেখাতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুয়োপোকার সুরসুরি আমার কপালে লাগলো। পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো, আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেসে হা করে কথা শুনছেন। তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার মধ্যিখানে একটা গুটুলি মতন ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলতে লাগলো, দেখ, মামার বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষণ কাহিনীগুলো তোর জানা দরকার। এ কথা কখনো ভেবে দেখেছিস? প্রদীপিসির নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারত, তা জানিস? ঠাকুরদার প্রদীপিসি অদ্ভুত রাঁধতে পারতেন। একবার ঘাস দিয়ে
ऐसा চচ্চড়ি রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থ বলেছিলেন, এই খেয়ে তোমলোক্য দেশকো ऐसा দশা। থাকবে সে কথা। অদ্ভুত রাঁধুনি ছিলেন প্রতিবেশী, বেটেখাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ। সিংহের মতন তেজও ছিল তার। হাজার হোক, একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর। বুঝলি, ওই প্রতিবেশী গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গায়ে নিমাই খুড়োর বাড়ি চলেছেন ৩২ বিঘার ঘন শালবনের মধ্যে দিয়ে। যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন, মেলা সাঙ্গপাঙ্গ চেলা নিয়ে, কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কথায় কথায় ভগবানের নাম। অথচ এদিকে মনে হয় দেদার টাকা, দান টানও করেন। জিজ্ঞেস করলে বলেন, সবই ভগবানের দয়া। এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন, সেও একটা কথা। এইসব ভাবছেন, হঠাৎ হই হই রই রই করে একদল লাল লুঙ্গি পরা, লাল পাগড়ি বাঁধা, লাল চোখওয়ালা ডাকাতপানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেলল। নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিল। আর প্রতিবেশীর সঙ্গে রমাকান্ত ছিল। তাকে তো টেনে হিচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাগ থেকে ৭.৫ আনা পয়সা আর নস্যির কৌটো কেড়ে নিলে। প্রতিবেশী থান পরা, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড় জড়িয়ে, আর তার উপর ২ হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয়ে কেউ তার কাছে এগুলো না। শেষটা তিনি হাত দিয়ে বললেন, ওরে বাটপারেরা, গাড়োয়ান, রমাকান্ত, সবাইকে তো আধমরা করে ফেললি। গরুগুলোরও কিছু বাকি রেখেছিস কিনা জানি না। এবার তোরাই আমাকে নিমাই খুড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে। তাই না শুনে ডাকাতরা জিভ টিপ কেটে প্রতিবেশীর পায়ে একেবারে কেঁদে পড়ল। নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল, নিমাই সর্দার এদের প্রত্যেকের ছাল ছাড়িয়ে নেবে। তখন তারা ফের গরু জুতে, পয়সা ফিরিয়ে, রমাকান্তর গায়ে হাত বুলিয়ে, গাড়োয়ানকে নগদ ৪টে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। প্রতিবেশীও নিমাই খুড়োর কথা জানতে পেরে মহা খুশি। পাঁচুমামা ঢোক গিলে চোখ গোল করে আরো কত কি বলল। প্রতিবেশীর ভীষণ বুদ্ধি, ধা করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার। প্রতিবেশী খুড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুড়োর চোখের ওপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাতে ধরেছিল। তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে হোঁচট লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেব এখনো ঠিক করিনি। এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাত থেকে রূপো বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল। খুড়ো মশাই বিদ্যাসাগরী চটি পায় তারই ওপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোঁফ নাড়তে লাগলেন। মুখ দিয়ে কথা বেরোলো না। প্রতিবেশী তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে, তারা যাতে মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট ঘটায়, তার ব্যবস্থা অবশ্যই তোমারই হাতে। বলে চাদরটা চৌকির ওপর রেখে কুজো থেকে খাবার জল দিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতন ৪টি ঘি ভাত রাঁধতে বসে গেলেন। খুড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় ৫০ টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে
না বলো। প্রতিবেশী এক কোণে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। প্রতিবেশী একটু হাসলেন। খুড়ো বললেন, 500 টাকা দেব। প্রতিবেশী একটু কাশলেন। খুড়ো মরিয়া হয়ে বললেন, 1000 টাকা দেব, 5000 টাকা দেব, আমার লোহার সিন্দুক খুলে দেব, যা খুশি নিও। প্রতিবেশী খুন্তি কড়া নামিয়ে রেখে সোজা সিন্দুকের সামনে উপস্থিত হলেন। পুরো সিন্দুক খুলতেই হিরো জহরতের আলোয় প্রতিবেশীর চোখ ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে প্রতিবেশীর মাথাও ঘুরে যাবে, কি নেবে না নেবে কিছু ঠাউর করতে পারবে না। কিন্তু প্রতিবেশী সে মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন, ও মা, এ যে আলাদিনের ভাড়ার ঘর। বেটা ঠ্যাঙারে বাটপার, কি দাওটাই না মেরেছিস। বলে 2 হাতে জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্সও টেনে নামালেন। খুড়ো হা হা করে ছুটে এসে বললেন, আহা, ওটা থাক, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। প্রতিবেশী থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন, চুপ রাও শালা, নয়তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব। বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধন রত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জল চৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্য দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামলো, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বললেন, তারপর তারপর? পাঁচু মামা বিরক্ত হয়ে বলল, আপনার কি মশাই? ভদ্রলোক অপ্রস্তুতপনা মুখ করে বললেন, না না, গল্পটা বড় লোমহর্ষণ কি না। পাঁচু মামা আরো কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, চুপ, চোখ ইজ জলজলিং। পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে প্রতিবেশী সারা দিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনের ফুল ভাজা খাওয়া হলো। তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ প্রতিবেশী বাড়ি পৌঁছলেন। কেউ মনেই করেনি পিসি এত শিগগির ফিরবেন। সবাই অবাক। সবাই বেরিয়ে এসে প্রতিবেশীকে আর জিনিসপত্র পোটলাপাটলি টেনে নামালো। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প। অবশ্যই ডাকাতের সঙ্গে খুড়োর যোগের কথা প্রতিবেশী ছাড়া কেউ সন্দেহ করেনি। প্রতিবেশীও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বার করে দেখেন, যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচু মামা চোখ গোল করে চুল খাড়া করে চি চি করে বলতে লাগলো, আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে প্রতিবেশী এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদিম জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল। তার মাঝখানে দাঁড়িয়ে প্রতিবেশী নিজে হাত পা ছুড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। বললেন, নেই বললেই হলো, এই আমার বগল দাবি করা ছিল, আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আধ হাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কর্পূরের মতন উড়ে গেল, এ কি মগের মুল্লুক? বলে গরু খুলিয়ে
গরুর গাড়ির ছাউনি তুলিয়ে, বাঁশের বাঁধন আলগা করিয়ে, গাড়োয়ানের দুহাতি ধুতি ঝাড়িয়ে আর রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটোর লেজের খাঁজে খুঁজতে গেছেন, তখন গরু দুটো ধৈর্য হারিয়ে প্রতিবেশীর হাঁটুতে এসে গুতিয়ে দিল যে প্রতিবেশী তক্ষুনি বাবা গো মা গো বলে বসে পড়লেন। কিন্তু বসে পড়লে কি হবে? বলেইছি তো, সিংহের মতো তেজ ছিল তার। বসে বসে সারা রাত বাড়িসুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন। কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল। এবার প্রতিবেশী কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। বললেন, নিমাই খুড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরেমতি দিয়েছিল, আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি? তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি 3 দিন 3 রাত ধরে মামা বাড়ি শুদ্ধ কেউ খায়ওনি ঘুমোয়নি, বাগান পর্যন্ত পুড়ে ফেলেছিল। যাদের মধ্যে বিষম ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল। আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর তারপর? পাঁচু মামা বলল, তারপর আর কি হবে? 1 সপ্তাহ সব ওলট পালট হয়ে রইল। খাওয়া নেই, শোয়া নেই, কারুর মুখে কথাটি নেই। সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেলল। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি বোতল, তামাকের কৌটো বেরোলো তার ঠিক নেই। কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরোলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল। কিন্তু প্রতিবেশীর বর্মি বাক্স হাওয়ায় উড়ে গেল। এমন ভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে একথা বলতে ছাড়ল না যে বাক্স টাক্স সব প্রতিবেশী কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো, নিমাই খুড়োর বাড়ি থেকে প্রতিবেশী যে খালি হাতে ফেরেননি এ কথা ঠিক। গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও প্রতিবেশীর আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লাগছিল, এবং সেটা পানের বাটা নয় এও নিশ্চিত, কারণ পানের বাটার খোঁচা তার পিঠে লাগছিল। বাক্সের শোকে প্রতিবেশী আধখানা হয়ে গেলেন। অত হিরে মতি লোকে সারা জীবনে কল্পনার চোখেও দেখে না, আর সে কিনা অমন করে কোলছাড়া হয়ে গেল। শোকটা একটু সামলে নিয়ে প্রতিবেশী আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর খোঁজে গেছিলেন যদি কিছু পাওয়া যায়। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাই খুড়োর আড্ডা ভেঙে গেছে। মানুষের সাড়া নেই, বুনো বেড়াল আর হুতুম পেঁচার আস্তানা। তারপর কত বছর কেটে গেল, বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছাই মনে রাখলো। একমাত্র প্রতিবেশী মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন। আরো বহু বছর বাদে প্রতিবেশী স্বর্গে গেলেন। যাবার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন, এই রে, বাক্সটা কি করেছিলাম এদিন পরে মনে পড়েছে, বলেই চোখ বুজলেন। তাই শুনে প্রতিবেশী শ্রাদ্ধের পর আর একচোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, তারপর? পাঁচু মামা বলল, সেই বাক্স আমি বের করব, কিন্তু আপনার তাতে কি মশাই? পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে একদৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলেন। ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী পুত্র পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল। আমি আশা করে বসেই আছি পাঁচু মামা লোমহর্ষণ আরো কিছু বলবে, কিন্তু পাঁচু মামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছে। তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো,
আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, 100 বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি, তাকে যে আবিষ্কার করবেন, কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্ন টিহ্ন কিছু পেয়েছেন? পাঁচু মামা বলল, ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ? প্রদীপিসির শেষ কথাই তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে, চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে। লুকিয়ে রাখবার তো সময় পাননি। আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল, তখন নিশ্চয়ই চড়েও নেয়নি। কিন্তু 500 বার বলছি মশাই, আপনার তাতে কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সবাই শুয়ে পড়ল, আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুচি দেখতে লাগলাম। ক্রমে সেসব আবছা হয়ে গেল। আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স, লালচে রঙের উপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন। তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জিভ লক লক করছে। আরো দেখতে পেলাম যেন বাক্সের চাকনিটা খোলা হয়েছে, আর তার ভেতর পায়রার ডিমের মতন, মোরগের ডিমের মতন, হাঁসের ডিমের মতন, উট পাখির ডিমের মতন সব হিরেমণি আমার চোখ ঝলসে দিচ্ছে। হঠাৎ ঘচ করে ট্রেন থেমে গেল। মামার বাড়ি স্টেশনে পৌঁছলাম গভীর রাত্রে। স্টেশনের বেড়ার পেছনে কতগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মধ্যে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মে জনমানুষ নেই। ছোট্ট স্টেশন। বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শের লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছেন। পান খেয়েছেন অজস্র, আর বহুদিন দাড়ি কামাননি। একটা গাড়ি নেই, ঘোড়া নেই, গরুর গাড়ি দূরে থাকুক, একটা বেড়াল পর্যন্ত কোথাও নেই। আমি পাঁচু মামার দিকে তাকালাম। পাঁচু মামাও ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম, তুমি যে প্রায়ই বলো আমরা এখানকার জমিদার, এরা তোমাদের প্রভুভক্ত প্রজা, এই কি তার নমুনা? আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে, বাদ্যি বাজবে, মালা চন্দন নিয়ে সব সারে সারে দাঁড়িয়ে থাকবে। তারপর আমরা চতুর্দলায় চেপে মামা বাড়ি যাব। গিয়ে গরম গরম। পাঁচু মামা এইখানে আমার খুব কাছে ঘেঁষে এসে কানে কানে বলল, চুপ ইডিয়েট, দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতন বিপদ ঘনিয়ে আসছে? রক্তলোলুপ নিশাচররা যাদের পিছু নিয়েছে, তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করা শোভা পায়? চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু দুশেলওয়ালা টর্চ জেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পটলি ছেলেপুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন। তারা নামতে না নামতেই গাড়িটাও ঘর ঘর করে চলে গেল, আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো। তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। এমন সময় অন্ধকার ভেদ করে কে চেঁচাতে লাগলো, ও পাঁচুদা, ও মেজদিমণির খোকা, বলি এছো না, আসনি? পাঁচু মামার যেন ধরে প্রাণ এলো। খচমচ করে ছুটে গিয়ে বলল, ঘনশ্যাম এলি? আহ, বাঁচালি। ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, ঘ্যান ঘ্যান ভালো লাগে না পাঁচু দাদা। এদিকে বড় গরু তো আসন সিঁড়ি হয়ে বসে পড়েছেন। কত টানাটানি করলাম, কত কাকুতি মিনতি করলাম, কত ল্যাচ মোচুরালাম, শেষ অবধি গাড়ির বাঁশ খুলে নিয়ে পেটের নিচে চার দিয়ে পর্যন্ত ওঠাতে চেষ্টা করলাম। সে কিন্তু নড়েও না, ওই রকম বসে ঘাস চাবায়। পাঁচু মামা বলল, ঘনশ্যাম,
তবে কি হবে? ঘনশ্যাম বলল, হবে আবার কি, চলো দেখবে চলো। আমরা সেই ঘুটঘুটে অন্ধকারে কাঁকড় বেছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওদিকে ধুলোমাখা রাস্তায় এসে পড়লাম। সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি, তার একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে বসে দিব্যি ঘুমোচ্ছে। অন্য গরুটা তার দিকে হতাশ ভাবে তাকিয়ে জাবর কাটছে। সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না। তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করে দিল। গাড়ি অমনি চলতে লাগলো। স্টেশন ছাড়িয়েই ডান হাতে পুরনো গোরস্থান। সেখানটাতে আবার মস্ত মস্ত ঝুলো ঝুলো পাতওয়ালা উইলো গাছ জমাট অন্ধকার করে রয়েছে। সেখানে পৌঁছতেই পাঁচু মামা ফিসফিস করে আমাকে ইংরেজিতে বলল, এখানে সব সিপাহী বিদ্রোহের সময়কার কবর আছে। অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল, ইংরেজিতে সব ভূতের গল্প বললে ভালো হবে না পাঁচু দাদা, এইখানে গাড়ি নামিয়ে চম্পট দেব বলে রাখলাম। পাঁচু মামা ব্যস্ত হয়ে বলল, আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম, কবরের কথা বলছিলাম। ঘনশ্যাম আরো বিরক্ত হয়ে বলল, ভূতের কথা নয় মানে? কবর আর ভূত কি আলাদা? ইংরেজি জানি না বলে কি তোমাদের চালাকিগুলো ধরতে পারবো না নাকি? না পাঁচুদা, আমার পোষাবে না, বলেই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এমন সময় খটখট খটখট শব্দ করে একটা ছ্যাকড়া গাড়ি এসে আমাদের পাশ দিয়ে যাবার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জলজলে চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। পাঁচু মামা তখনই হাত পা ছুড়ে মূর্ছা গেল। ঘনশ্যাম বললে, ইয়ার কি ভালো লাগে না পাঁচু দাদা, বলে আবার গাড়ি টানতে শুরু করলো। পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসলো। অনেক রাতে মামার বাড়ি পৌঁছলাম। মনে পড়ল প্রদীপিসিও এমনই দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর বাড়ি থেকে ফিরেছিলেন। সত্যি, বর্মি বাক্সটা গেল কোথায়? পাঁচু মামাকে জিজ্ঞেস করলাম, হাত থেকে পড়ে উড়ে যায়নি তো? পাঁচু মামা দাঁত কিরমির করে বলল, চুপ, এটা শত্রু রাস্তা না। বুক থেকে হৃৎপিণ্ড উভরে নিল প্রতিবেশীর বর্মি বাক্সের নাম মুখে আনবি না। গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির উপর বসে পড়ল। ঘরের মধ্যে থেকে পেঁচা, ফিঙে, নটবর, খেন্তি, পেঁচি ইত্যাদিরা সব বেরিয়ে এলো মজা দেখবার জন্যে। কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্যও করল না। পাঁচু মামাও নেমেই কোথায় জানি চলে গেল। শেষ অবধি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম। সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমু টুমু খেয়ে একাকার। দিদিমা আমাকে সেজ দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। দেখলাম সেজ দাদামশাইয়ের ইয়া শিং বাগানো গোঁফ, হিংস্র চোখ, দিব্যি টেরিকাটা চুল নিয়ে ইজি চেয়ারে বালাপোষ গায়ে দিয়ে শুয়ে আছেন। বুকের ভেতর ধক করে টের পেলাম শত্রু নম্বর 1। সেজ দাদামশাইকে প্রণাম করতেই একটু মুচকি হেসে আমাকে মাথা থেকে পা অব্দি দেখে নিয়ে বললেন, ভীষণ রাগ হলো। রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন তাতে আসন হয়ে বসে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, ফুলকপির ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, চালতার অম্বল, রসগোল্লার পায়েস এক নিঃশেষে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম। খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামাও কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে। দু একবার তাকালাম, পাঁচু মামার ভাব কেনা যেন আমায় চেনেই না। তখন আমার ভারী দুঃখ হলো। পাঁচু মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু হাত ধোবার সময় কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দুজনে বেশি ভাব দেখালে মতলব ফেঁসে যাবে। ওল্ড লেডি
নাম্বার 1 স্পাই। আমি একটু আপত্তি করতে গেলাম, কারণ দিদিমাকে আমার ভালো লাগছিল। পাঁচু মামা বলল, চুপ, আমার খুঁড়ি আমি চিনি না। পুরোনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু এক খাটে শুলাম। সেটা এমনই উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে তাতে উঠলাম। খাটের উপর আবার 2-3টে বিশাল বিশাল বাঁশ বালিশ, আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কি সব দেখতে পেলাম। দিদিমা একটা রংচঙে জলচৌকির উপর মোমবাতি নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ টপ করে ঘুমিয়ে পড়তো মানে আমি খেয়ে এসে তোমার পাশে শোবো। কাল তোমাকে প্রদীপিসির বর্মি বাক্সের গল্প বলবো। একা শুয়ে থাকতে ভয় পাবে না তো? প্রদীপিসির নাম শুনে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। মুখে বললাম, আলোটা রেখে যাও, তাহলে কিছু ভয় পাবো না। দিদিমা আদর করে চলে গেলেন। পাঁচু মামা কেন বলল স্পাই নাম্বার 1? গল্পের প্রথম পর্বটি এখানেই শেষ হলো। এর পরবর্তী অংশটি আপনারা শুনতে পারবেন পরের দিন আমার এই গল্পের গ্রামোফোন চ্যানেলে আরেকটি নতুন পর্বে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।